সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন অবস্থার মধ্য দিয়ে তোমরা অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করছো, নিয়মিত লেখাপড়া করছো, এই প্রত্যাশা করে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শশাঙ্ক বর, প্রভাষক, ইতিহাস বিভাগ, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, গৌরনদী, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ফ্রান্সের ফরাসি বিপ্লবের কথা ইতিমধ্যে জেনেছ। এই ফরাসি বিপ্লব এই বিশ্ব ইতিহাসে একটি অনন্য সাধারণ ঘটনা, যে ঘটনা থেকে পরবর্তীতে সারা বিশ্বে গণতন্ত্রের ঢেউ দিকে দিকে আছড়ে পড়ে। তোমরা বলতে পারো, স্যার আমরা ইতিপূর্বে শিল্প বিপ্লবের কথা পড়েছি বা শিল্প বিপ্লব সম্পর্কে জেনেছি, কিন্তু ফরাসি বিপ্লব কি? এর উত্তরে আমি বলবো 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম বা আন্দোলন বা বিপ্লব হয়েছিল, সেটাই ফরাসি বিপ্লব। এছাড়া অন্যভাবেও বলা যায়, ফরাসিদের যে উদ্যোগে যে বিপ্লব হয়েছিল, সেটাই ফরাসি বিপ্লব। তো আমরা জানতে চেষ্টা করব যে এই ফরাসি বিপ্লব কেন হয়েছিল। তোমরা কিছু তথ্য জেনে রাখো যে 1789 খ্রিস্টাব্দে যখন ফরাসি বিপ্লব হয়, তখন ফ্রান্সে প্রায় 2.5 কোটি জনগণ বসবাস করতেন। এদের ভিতরে বহুবিধ সমস্যা ছিল, অভ্যন্তরীণ সমস্যা ছিল, ছিল রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা এবং রাজন্য বর্গের পারিবারিক সমস্যাও ছিল। আমরা আস্তে আস্তে এক একটা ক্লাসে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সামনে সামাজিক সমস্যা নিয়ে আলোকপাত করব। তো সামাজিক সমস্যাগুলো আমি তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরছি। সেটা হলো, ফ্রান্সে তখন সমাজ ব্যবস্থা ছিল দুটি ভাগে বিভক্ত। সেই দুটি ভাগ হচ্ছে, এক, বিশেষ অধিকার প্রাপ্ত শ্রেণী, দুই, অধিকারহীন শ্রেণী। তোমরা একটু মনে রাখবে যে বিশেষ অধিকার প্রাপ্ত শ্রেণী অর্থাৎ কারা? যারা রাষ্ট্র কর্তৃক বিশেষ সুযোগ সুবিধা লাভ করত। আর অধিকারহীন শ্রেণী, এই 1 নম্বরের বিশেষ অধিকার প্রাপ্ত শ্রেণী আবার দুই ভাগে বিভক্ত ছিল। সেই দুই ভাগ হচ্ছে, 1, যাজক শ্রেণী, 2, অভিজাত শ্রেণী। তোমরা বলতে পারো, স্যার যাজক বলতে কাদের বোঝানো হয়েছে? তো তোমাদের জ্ঞাতার্থে জানাই, যাজক হচ্ছে যারা যজন কার্য পরিচালনা করেন, অর্থাৎ যারা ধর্ম কর্ম নিয়ে চর্চা করেন, যজন যাজন অধ্যাপন, এদেরকে যাজক বলে। তো তোমরা ইতিমধ্যে হয়তো জেনেছো যে ফ্রান্সে তৎকালীন যে জনগণ ছিল বা এখনো যে জনগণ আছে, তারা বেশিরভাগই হলো খ্রিস্টান ধর্মাবলম্বী। তো সেই অর্থে যাজক বলতে বোঝায় গির্জার পাদ্রীদের, ফাদারদের। এই যাজকদের ভিতর আবার দুই ভাগে বিভক্ত ছিল, উচ্চ যাজক শ্রেণী, নিম্ন যাজক শ্রেণী।
তো উচ্চ যাজক শ্রেণী কারা? উচ্চ যাজক শ্রেণী তাদের পদবিগুলো তোমরা একটু মনে রাখবে। বিশপ, আর্চ বিশপ, এবার্ট, কার্ডিনাল। এই পদবীধারী ধর্মপ্রচারকরা ছিল উচ্চ যাজক সম্প্রদায়ভুক্ত। আর নিম্ন যাজক কারা? যারা পদ পদবীর দিক থেকে উচ্চ যাজকদের থেকে ভিন্ন। যেরকম গ্রামের যে গির্জা থাকতো তার পাদ্রী বা ফাদার, এরা ছিল নিম্ন যাজক সম্প্রদায়ভুক্ত। তো এই উচ্চ যাজকরা কারা তোমাদের একটু বুঝিয়ে বলি। ধরো ক্যাথলিক সমাজে বা খ্রিস্টানদের একটা ভাগ হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। এই ক্যাথলিকদের যেরকম গ্রাম পর্যায়ে ফাদার, এরপরে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, দেশ পর্যায়ে, প্রদেশ পর্যায়ে, দেশ পর্যায়ে, এইরকম করে সারা পৃথিবীতে বিভিন্ন ভাগ আছে। সর্বশীর্ষে অবস্থান করছে যে পদবী ব্যক্তি পোপ। তো এইভাবে ক্রমোন্নতির মাধ্যমে তাদের শৃঙ্খলা সুবিন্যস্ত রাখা হয়। তাহলে তোমাদের বুঝতে আর বাকি নেই যে উচ্চ যাজক কারা, নিম্ন যাজক কারা। নিম্ন যাজক বলতে তারা গ্রাম পর্যায়ে ধর্মচর্চা করেন বা গির্জাগুলো তত্ত্বাবধান করেন। এই যাজকরা ফ্রান্সে 1,20,000 জন মাত্র সংখ্যায় ছিল। 2.5 কোটি জনগণের 1,20,000 জন ছিল যাজক। তো এই যে যাজক, এরা সারা ফ্রান্সের যত জমি ছিল তার 20% জমি এরা ভোগ দখল করত, এবং সেই জমিগুলো থেকে যে শস্য পেত তার কোনো অংশই সরকারকে বা রাজাকে দেওয়া লাগতো না। অর্থাৎ যাজকদের গির্জার অধীনে যে জমিদারি ছিল বা জমি ছিল সেগুলো থেকে কোনো কর দেওয়া লাগতো না। তো তোমরা বলতে পারো যে এত বিপুল সম্পত্তি তাদের ছিল, সেই সম্পত্তি কারা ভোগ করত? সেই সম্পত্তি ভোগ করতে হলো যাজক শ্রেণীর ভুক্ত যারা, তারা। তো নিম্ন যাজকরা নয়, তারা দরিদ্র অবস্থায় দিনাতিপাত করত, সেই সম্পদগুলো ভোগ করত উচ্চ যাজক শ্রেণীর লোকেরা। এই জন্য নিম্ন যাজক শ্রেণীর লোকেরা উচ্চ যাজক শ্রেণীকে ঘৃণা করত, কারণ তারা সমমর্যাদা পেত না। তাহলে আমরা বুঝতে পারছি। এবং 20% জমি, যে শতকরা 20% জমি তাদের অধীনে ছিল, এছাড়াও তারা অন্যান্য জায়গা থেকে টাকা পয়সা পেত। যেরকম যদি কোনো শিশু জন্মগ্রহণ করত, তার নামকরণ করত গির্জার ফাদাররা, তার জন্য কর দেয়া লাগত, বিবাদ কর দেওয়া লাগত, ধর্ম কর দেওয়া লাগত। অর্থাৎ যদি তুমি 10 মণ গম পাও তার 1 মণ দিতে হবে গির্জায়। তাহলে বোঝো কি বিপুল পরিমাণ সম্পদ তারা ভোগ করত। অর্থাৎ তারা ধর্মচর্চার পরিবর্তে তারা ভোগী সম্প্রদায়ে পরিণত হয়। তাহলে কি কি ক্ষেত্রে থেকে টাকা পেত? জমি জমা থেকে টাকা পেত, ধর্মকর থেকে টাকা পেত, নামকরণ কর, বিবাদ কর, শিক্ষা কর, মৃত্যু কর। এত সেক্টর থেকে তারা ইনকাম করত। এরপর গেল যাজক শ্রেণী। এরপরে আছে কারা? অভিজাত শ্রেণী। তোমরা বলতে পারো অভিজাত বলতে কাদের বোঝানো হয়েছে? তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো অভিজাত হচ্ছে যারা রাজার সভাসদ, সেনাপতি, জমিদার এবং উচ্চ যাজক শ্রেণীর লোকেরা, এরা ছিল অভিজাত সম্প্রদায়ভুক্ত। তোমরা বলতে পারো যে অভিজাত কি আলাদা কোনো সম্প্রদায়?
না, তারাও খ্রিস্টান, কিন্তু এই অভিজাত পদ পদবি ছিল বংশানুক্রমিক। অর্থাৎ এই যে রাজার যে উচ্চ পদগুলো, জমিদারি উচ্চ পদ, মন্ত্রী, তারপরে হচ্ছে গিয়া বিভিন্ন সেনাপতির পদ, তারপরে নগরাধ্যক্ষ, এরকম বহু পদ, যত পদ ছিল সব অভিজাত যারা তারা দখল করে রাখত। এবং অভিজাতের ছেলে অভিজাত, তার ছেলে অভিজাত, তার ছেলে, সে গণ্যমূর্খ হোক, তারপরেও সে অভিজাত। আর অভিজাত সম্প্রদায়ভুক্ত লোক ছাড়া কেউ কোনো সম্মান পেত না, চেয়ার পেত না, মূল্যায়ন পেত না। এগুলো ছিল বংশানুক্রমিক। কোন অভিজাতের ছেলে কানাকড়া বাবা হলেও সে সম্মানীয় ছিল। যেরকম আমাদের ব্রিটিশ আমলে জমিদারের ছেলে জমিদার, তার ছেলে জমিদার, তার ছেলে জমিদার, তাদেরকে বলতো রাজা মশাই বা রাজা সাহেব বা অন্য কিছু। তো এরকম ছিল ফ্রান্সের সমাজ ব্যবস্থা। তো এরা তাদের অধীনে যত জমি জায়গা ছিল তারাও কোনো কর দিত না। টাইথ কর, ক্যাপিটেশন কর, কোনো করই তারা দিত না। তাহলে তোমরা বলতে পারো, স্যার তাহলে ফ্রান্স চলতো কিভাবে? কিভাবে ফ্রান্সের যে রাজকোষ ছিল সেগুলো পূর্ণ করা হতো? আমি সেই প্রশ্নের উত্তরের দিকেই যাচ্ছি। তাহলে ফ্রান্সের যত সুন্দর সুন্দর জমি সব ছিল যাজকদের আন্ডারে এবং অভিজাতদের আন্ডারে। যত উচ্চ পদ সব ভোগ করত অভিজাত এবং যাজকরা। তাহলে দেশ চলতো কিভাবে? দেশ চলতো, ফ্রান্সের 96% ছিল অধিকারহীন সম্প্রদায় বা শ্রেণী। 96% ছিল অধিকারহীন শ্রেণী। এরা কারা? এরা হচ্ছে যাজক এবং ওই যে অভিজাত বাদ দিলে আর যে 96% জনগণ থাকে তারা ছিল অধিকারহীন। অর্থাৎ তারা যদি জ্ঞানে গুণে বুদ্ধিতে টাকা পয়সায় যশ মান যাই থাকুক না কেন, যদি সর্বোৎকৃষ্ট থাকতো বা কোটি কোটি টাকাও থাকতো, কিন্তু তারা কোনো সমাজে সম্মান পেত না। সম্মান পেত অভিজাত সম্প্রদায়ের সন্তান। এই জন্য এই যে অধিকারহীন শ্রেণী, এরা এদের সহায় সম্পত্তি যা ছিল সেখান থেকে কর দিয়ে সরকারকে টিকিয়ে রাখতো, আর ভোগ করতো কারা? অভিজাত এবং যাজকরা। এর জন্য এই অধিকারহীন শ্রেণী শতাব্দীর পর শতাব্দী এই যাজক এবং অভিজাতদের প্রতি ঘৃণা পোষণ করে আসছিল হৃদয়ে। এই অভিজাতদের এই ক্ষুব্ধ যে মনোভাব, এরই বিস্ফোরণ বা বহিঃপ্রকাশ তোমরা বলতে পারো 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব। এই অভিজাতদের এই ক্ষুব্ধ যে চিত্ত, এটা বিস্ফোরণ হয় এই বিপ্লবের সময়। তো এই অধিকারহীন শ্রেণী আবার ছিল, এদেরকে ইংরেজিতে বলতো থার্ড স্টেট, তৃতীয় শ্রেণী। সেকেন্ড স্টেট হলো অভিজাত শ্রেণী, ফার্স্ট স্টেট হলো যাজক শ্রেণী। তো এই অধিকারহীন শ্রেণী এরা আবার কয়েকটি ভাগে বিভক্ত ছিল। যেরকম বুর্জোয়া। বুর্জোয়া কারা? যারা অর্থবিত্তের মালিক তাদেরকে বলতো বুর্জোয়া। যাদের পুঁজি আছে। আবার এদের ভিতর ছিল হুটে বুর্জোয়া, পাতি বুর্জোয়া। পাতি হলো যারা কৃষক, না দুঃখিত, শিক্ষক, তারপরে উকিল, অর্থাৎ বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোকেরা। এদের বুদ্ধিও আছে, শিক্ষাগত যোগ্যতাও আছে, আবার টাকা পয়সাও আছে। এদেরকে বলতো পাতি বুর্জোয়া। এই বুর্জোয়া শব্দটা ফরাসি।
আর হুটে বুর্জোয়া কারা? হুটে বুর্জোয়া হলো যাদের কল কারখানা ব্যবসাপত্র আছে, অর্থাৎ তারা প্রচুর টাকা পয়সা মালিক, এদেরকে বলতো হুটে বুর্জোয়া। তোমরা বলতে পারো প্রচুর টাকা পয়সার মালিক অর্থাৎ এরা অনেক সম্মানী ব্যক্তি। না, ফ্রান্সের এই বিপ্লবের আগে যতই টাকা থাকুক না কেন, তুমি যদি অভিজাত পরিবারের সন্তান না হও, তোমার কোনো মূল্য নেই। এই জন্য এই টাকা পয়সার মালিক হয়ে কি হবে, এরকম একটা মনোভাব হলো যে অভিজাতরা এই সমস্ত সম্মান পাচ্ছে, ক্ষমতা পাচ্ছে, চেয়ার পাচ্ছে, আমার ডাক পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। তো এদের মনে একটা ক্ষুব্ধ মনোভাব রয়ে যায়। আবার আছে ধনী বুর্জোয়া। এরাও ছিল অভিজাতদের সমকাতারে, সেই রকম ক্ষমতা বা টাকা পয়সা, কিন্তু এরা যেহেতু অভিজাত পরিবারের সন্তান না, যতই টাকা পয়সা থাকুক, এমনকি এদের টাকা পয়সা ঋণ নিয়ে সরকার চলতো অনেক সময়, তারপরও এদের কোনো মূল্যায়ন ছিল না। এরপরে এই যে অধিকারহীন শ্রেণী, এদের আবার শীর্ষে ছিল এই হুটে বুর্জোয়া, পাতি বুর্জোয়া, ধনী বুর্জোয়া, বুর্জোয়া। আবার এরা আবার ঘৃণা করতো কাদের? গ্রামের কৃষকদের। তারাও কিন্তু একই, বিশেষ এদেরও সম্মান ছিল না, ওদের সম্মান ছিল, তারপরেও এই বুর্জোয়ারা ঘৃণা করত গ্রামের কৃষক শ্রেণীদেরকে, এদেরকে নোংরা, নিরক্ষর, বর্বর মনে করত। এবং তোমাদের একটা কথা বলে রাখি, তৎকালীন সময়ে ফ্রান্সে এমন চিন্তা চেতনা ছিল যে যারা শ্রমের কাজ করে এরা ঘৃণার পাত্র, এরা নিম্ন শ্রেণীর, নিকৃষ্ট। তো এই কৃষকদের ভিতরে আবার ছিল ভাগ, যারা নিজের জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত, এরা ছিল স্বাধীন কৃষক। আবার যারা খাজনা দিয়ে কৃষিকাজ করত, তারা ছিল ওই স্বাধীন কৃষকদের থেকে একটু নিম্নমানের। বর্গা কৃষক, যারা অন্যের জমি বর্গা দিয়ে চাষ করত, নিজের জমি নাই, তো এদের ওই স্বাধীন কৃষকদের নিকৃষ্ট, নিচু পর্যায়ের মনে করত। এরপরে ছিল ভূমিদাস। দাস বোঝো? দাস হলো গোলাম, চাকর। এদের সাথে পশুর মতন ব্যবহার করা হতো। যারা নিজের জায়গা জমি কিছুই নাই, এরা অপরের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে, অপরের বাড়িতে দাস দাসী হিসেবে জীবনযাপন করে, এরা ছিল ভূমিদাস। জমিদারদের ব্যাগার খেটে দিতে হতো, অর্থাৎ এরা ছিল একেবারেই অবহেলিত। আর এক শ্রেণীর ছিল, ফ্রান্সের ভাষায় বলতে হয় সাকুলেট। সাকুলেট শব্দের অর্থ ভাসমান জনগোষ্ঠী। তো তোমরা ভাসমান বলতে তো বুঝতে পারছো, যারা ছিল ছিন্নমূল, উদ্বাস্তু, যাদের জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি কিছু না, এরা সমগ্র ফ্রান্সের 1/5 জনগণ ছিল এরকম ভাসমান, ছিন্নমূল। তাহলে বুঝতে পারছো যে ফ্রান্সে কি হতাশা, দারিদ্র, ক্ষুধা, এগুলো বিরাজমান ছিল, এবং অসাম্য। এক শ্রেণীর লোকেরা বিলাস বাসনে জীবনযাপন করতো, আর এক শ্রেণীর লোকেরা খাবারও পেত না, রুটিও পেত না, দাস দাসীর মতন, ভূমিদাস, পশুর মতন জীবনযাপন করত। এক শ্রেণীর লোক কর দিতে দিতে মারা যাচ্ছে, একেবারে শেষ হয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ ঘরে বসে খাচ্ছে, ওই কর দিচ্ছে না তাদের জায়গায় যাবে। তাহলে এই যে সামাজিক অসাম্য, বৈষম্য, এটা ফ্রান্সের জনগণের হৃদয়ে তুষের আগুনের মতন ধিকি ধিকি চলতে তালে থাকে। ফলে ফ্রান্সের যে তোমার বিপ্লব, এই বিপ্লব মানে তৈরির একটা প্রেক্ষাপট আগের থেকেই তৈরি হয়ে যায়। আমরা বলতে পারি না যে ফরাসি বিপ্লব হয়েছিল হঠাৎ করে, না,
এটা আগের থেকেই প্রেক্ষাপট রচিত হয়েছিল। কারণ তৎকালীন সময়ের যে অসাম্যপূর্ণ ব্যবস্থা, এই ব্যবস্থাই বিপ্লবকে ত্বরান্বিত করেছে। তাহলে আমরা ফরাসি বিপ্লবের সামাজিক কারণ সম্পর্কে আজকে জানতে পারলাম এবং আশা করি আমার শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। ভবিষ্যতে এই লেসন থেকে তোমরা শিক্ষা নিয়ে তোমরা ভালো করতে পারবে এবং অন্যকেও বোঝাতে পারবে এবং পরবর্তীতে মনে রেখে জীবন পরিচালনা করতে এবং মানুষের যে সঠিক যে মূল্য সেটা দিতে তোমরা কুণ্ঠিত হবে না, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমরা উপস্থিত থাকবে এবং মনোযোগের সহিত শ্রবণ করবে, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।